তোমার আমার কল্পনার রাজ্যই হলো পড়শি ডায়েরি, যার অপর নাম ভালোবাসা। आज फिर तुम पे प्यार आया है, आज फिर तुम पे प्यार आया है, बेहद और बेशुमार आया है। आज फिर तुम पे प्यार आया है, आज फिर तुम पे प्यार आया है, बेहद और बेशुमार आया है। टूटे तो टूटे तेरी बाहों में ऐसे, जैसे शाखों से पत्ता बेहया, बिखरे तुझी से और सिमटे तुझे में, तू ही मेरा सब ले गया। ना फिकर ना शर्म ना लिहाज, एक बार आया फिर जर्रे जर्रे में दीदार आया है, फिर जर्रे जर्रे में दीदार आया है, बेहद और बेशुमार आया है। आज फिर तुम पे प्यार आया है, आज फिर तुम पे प्यार आया है, बेहद और बेशुमार आया है। গভীর চুমুনো কামড়ের উগ্রতায় চিৎকার করে উঠল মোনা। চিৎকারে ঘর কেঁপে উঠল, চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল মোনার। অন্ধকার থাকায় কেউ দেখল না, ঘর ভর্তি মানুষ। সামিয়া বেগম বলে উঠল, কি হয়েছে কি হয়েছে মোনা, ব্যথা পেয়েছিস? কিছু হয়েছে? আচ্ছা, বিদ্যুৎ চলে গেল, জেনারেটরের কি হয়েছে? তাড়াতাড়ি মোম নিয়ে আয় তো সুমি, কিছুই দেখা যাচ্ছে না। মোনা কি বলবে? মাত্র কি হলো ওর সাথে, কি করে বলবে? কিছুক্ষণ আগে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল মোনা, সাইমন, দুই ভাই বোন, মা সামিহা বেগম, চাচি নওশিন আফরোজ, চাচাতো বোন রিমা আর সাদাফ। সবার চোখে ভদ্র ছেলে। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে নওশিন আফরোজ সাদাফের মা সাইমনের সাথে দেখতে যায় জেনারেটর চালু হলো না কেন। বাকি সবাই যে যার স্থানেই বসেছিল, কেউ জায়গা থেকে ওঠেনি। হঠাৎ মোনা অনুভব করে কেউ তার পাশে বসেছে, কাঁধে গভীরভাবে চুমু খেতেই লাগলো। মোনা বরফের মতো জমে গেল, এমন কামড়ের স্পর্শ সহ্য হচ্ছে না মোনার। হঠাৎ জোরে কামড় বসিয়ে দিয়েছে সেই ব্যক্তি। মোনা গায়ের স্মেলে বুঝতে পারে আর কেউ না, সাদাব ভাইয়াই। কামড় দিয়ে সাথে সাথে সরে নিজের জায়গায় বসে থাকে। ভয়ে লজ্জায় কাউকে কিছু বলতে পারে না মোনা। ব্যথায় চিৎকার করে উঠলেও পর মুহূর্তে চুপ হয়ে যায় মোনা। কাকে বলবে বা কি বলবে যে তার এত বড় সিনিয়র সাদাব ভাই ওর কাঁধে কামড় দিয়েছে? এই কথা কি কাউকে বলা যায়? আর মোনা চিৎকার করে বলবে, কেউ বিশ্বাস করবে না, কারণ এই বাড়ির সবচেয়ে ভদ্র এবং ব্রিলিয়েন্ট ছেলে হচ্ছে সাদাফ। স্বভাব চুপচাপ, মায়ের ভক্ত ছেলে, কারো মুখের উপর কোনো কথা বলে না, মাথা নিচু করে হাঁটে, মাথা নিচু করে সবার কথার উত্তর দেয়। কিন্তু শুধু মোনা জানে গত কয়েকদিন ধরে ওর উপর কি কি অত্যাচার হচ্ছে। সাদাব ভাই দেশে এসেছে মাত্র 20 দিন হবে। 6 বছর অস্ট্রেলিয়া ছিল, বয়স 26 বছর, দেখতে ফর্সা, লম্বা, 5 ফুট 11 ইঞ্চি, চশমা পরে, সেই লেভেলের ভদ্রলোক। খোঁচা খোঁচা দাড়ি। কামড় দেওয়ার সময় যখন মোনার জামার গলা টেনে ধরেছিল, কাঁধে দাড়িতে ঘষা লেগে লাল হয়ে গেছে। বর্তমান একটি মোমবাতি জ্বালিয়ে হাজির হলো সুমি, সাথে সাথে এসে সামিয়া বেগম হাতে দিলেন। সামিয়া বেগম ওনার কাছে গিয়ে বলল, কি রে, কি হয়েছে? মোনা এখনো কাঁধে হাত দিয়ে রেখেছে, কিন্তু কাউকে দেখতে পারছে না। অনেক জোরে কামড় দিয়েছে, মোনা বুঝতে পারছে সেখানে দাগ হয়ে গিয়েছে। কেউ দেখলে বুঝে যাবে। মোনা কাঁধে হাত রাখা অবস্থায় পিটপিট করে তাকালো সাদাফের দিকে। সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মোনার দিকে। চশমার ভেতর থেকে সাদাফের দৃষ্টি যেন এসপার ওসপার করে মোনার অন্তরে গিয়ে লাগছে। মুখে কথা
কোনো কথা নেই সাদাফের। এমন একটা ভাব, এত দূর হেঁটে এসে মোনাকে কামড় দেওয়া তো দূরের কথা, যেন এত দূর থেকে জিজ্ঞেস করা যাচ্ছে না। মোনা, তোর কি হয়েছে? মোনা দৃষ্টি নামিয়ে কাঁধে হাত রেখে বলল, মনে হয় কোনো পোকা কামড় দিয়েছিল বা পিঁপড়া। আমি যাচ্ছি ভেতরে। বলেই মোনা দৌড়ে রুমের ভেতর চলে গেল। সামিহা বেগম বললেন, কি রিমা, তুই তো এখানে ছিলি, কোন পোকা কামড় দিল মেয়েটাকে? একটু যেয়ে দেখ না, একা একা অন্ধকারে গেল মেয়েটা। রিমা বলল, উফ ছোট মা, কিছু হয়নি তো, বললোই তো ওকে পিঁপড়া বা কোনো পোকামাকড় কামড় দিয়েছে। ও কি ছোট এখন? সামিহা বেগম বলল, তোর থেকে তো 1 বছরের ছোট। তোর 17 বছর চলে, ওর 16 বছর চলে। সাদাফ উঠে দাঁড়িয়ে বলল, আমি কি জিজ্ঞেস করবো চাচি কি হয়েছে, যদি আপনি অনুমতি দেন? সামিহা বেগম বলল, যা, তুই আমার লক্ষ্মী ছেলে, পুরো বাড়ির আর একটা ছেলে মেয়েও কথা শুনে না। গিয়ে দেখ, না হলে আবার অন্ধকারে তোর বোন ভয় পাবে। সাদাফ সবার সামনে থেকে ভদ্র ছেলের মতো উঠে উপরের দিকে গেল। উপরের দিকে এখন কেউ নেই, সবাই নিচে এবং বাইরে আছে সাইমন ও সাদাফের মা। সাদাফ ধীরে ধীরে মোনার রুমের দিকে গেল। মোনার রুমে দরজা হালকা চাপানো ছিল। সাদাফ দরজা খুলে ভেতরে দিকে ঢুকলো। মোনা ভাবলো রিমা, তাই বলল, আপু, জামার চেইনটা খুলতে পারছি না, একটু খুলে দিবে? সাদাফ ভেতর থেকে দরজা লক করে দিল। মোনা দরজা লাগানোর শব্দে পিছনে ঘুরে তাকালো। হালকা আবছা আলোয় এতটুকু বুঝতে পারলো রিমার উচ্চতা এত নয়, কিন্তু সে কে সেটি ধরতে পারছে না সে। সাদাফ ধীরে ধীরে কদম ফেলে যত কাছে আসছে, সাদাফের গায়ের স্মেলে মোনা বুঝে গিয়েছে এটা আর কেউ নয়, সাদাফ ভাই। দরজা বন্ধ করে দিয়েছে কোনো অজানা ভয়ে। সুকুঞ্চিত হয়ে আসছে মোনার দেহ মন। মোনা ধীরে ধীরে পা পেছনের দিকে নিয়ে একটু একটু করে পিছনে যেতে লাগলো। সাদাফ এক পা করে মোনার দিকে এগিয়ে আসতে লাগলো। মোনা পেছাতে পেছাতে চেপে গেল দেয়ালের সাথে, আর যাওয়ার জায়গা নেই। সাদাফ শরীরের সাথে ঘেঁষে মোনার হাত দুটোকে ধরে মোনাকে উল্টো করে ঘুরিয়ে দেয়ালের সাথে চেপেই ধরল। মোনা অস্পষ্ট স্বরে বলল, সাদা ভাই, আপনি এরকম কেন করছেন? সবাই শুনলে কি বলবে? আপনি আর বাড়াবাড়ি করলে আমি কিন্তু সবার কাছে বলে দেব। সাদাফ চুপচাপ, কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাসের অস্থির শব্দ ঘরের দেয়ালের যেন বাড়ি খাচ্ছে। সাদাফ 2 হাত দিয়ে মোনার 2 হাত দেয়ালে চেপেই ধরেছিল। হঠাৎ করে এক হাত ছেড়ে দিয়ে মোনার জামার পেছনে চেন টান দিয়ে জামার চেইনই খুলে ফেলল। মোনা চিৎকার করবে তার আগে সাদাফ আরেক হাত দিয়ে মোনার মুখই চেপে ধরল। মোনার পিঠের সাথে সাদাফের বুক একদম অঙ্গাঅঙ্গিভাবে লেগে আছে। এদিকে মোনার মুখ চেপে ধরে রেখেছে সাদাফ, তাই মোনা যেন ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারছে না। শরীরের তাপ অনুভব করছে মোনা, গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে মোনার কাঁধে। পুরো শরীর অবশ হয়ে আসছে মোনার। সাদাফ ডান হাত দিয়ে ধীরে ধীরে মোনার কাঁধ থেকে জামা নামাতে লাগলো। জামা নামিয়ে ধীরে ধীরে মুখ ডুবিয়ে দিল মোনার কাঁধে। ছোট ছোট চুমুক খেতে লাগলো। এদিকে মোনার জীবন যেন যায় যায় অবস্থা, নিঃশ্বাস নিতেও পারছে না, শরীর কেঁপে কেঁপে উঠছে। এত গভীর স্পর্শ জীবনে কখনো পায়নি মোনা। তার উপরে আবার নিজের আপন চাচাতো ভাই কাউকে কিছু বলতেও পারছে না। সাদাফের হাত আপনা আপনি উঠে গেল মোনার উন্মুক্ত পিঠে। জামা হালকা টান দিয়ে পিঠের পুরো অংশই খুলে ফেললো সাদাফ। মোনার পিঠে চলতে লাগলো সাদাফের হাতের অবাধ বিচরণ। মোনা সইতে পারছে না, পুরো শরীর যেন হিম শীতল হয়ে যাচ্ছে। শরীর ধীরে ধীরে কেঁপে কেঁপে উঠছে, মনে হচ্ছে যান যা যা অবস্থা, দাঁড়িয়েও থাকতে পারছে না মোনা। সাদাফ এবার মোনাকে এক ঝটকা ঘুরিয়ে দিল। মোনার দৃষ্টি সাদাফের দৃষ্টির দিকে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাদাফ। চেহারা যেন কোনো হেলদোল নেই, যেন কিছু অনুভব করছে না, শুধু ঘন ঘন গরম নিঃশ্বাস ফেলছে সাদাফ। মোনা কিছু বলবে তার আগেই সাদাফ মোনার ঠোঁট আঁকড়ে ধরল। পাগলের মতো
চুমু খেতেই লাগলো মোনাকে। মোনা নিঃশ্বাস নিতে পারছে না, না পারছে সাদাফের হাত থেকে নিজেকে ছাড়াতে। একটার পর একটা চুমু খেয়ে যাচ্ছে সাদাফ। 2-1 সেকেন্ডের জন্য ছাড়ছে, আবারও আঁকড়ে ধরছে মোনা ঠোঁট। মোনা যেন পাগল হয়ে যাচ্ছে, প্রায় আর দাঁড়িয়ে থাকতে পারছে না। মোনার শরীরে সম্পূর্ণ ভার ছেড়ে দিল সাদাফের উপর। সাদাফ ধীরে ধীরে মোনার কাঁধ থেকে জামা নামাবে, এমন সময় মোনা বুকে হাত দিয়ে আটকে ফেললো। সাদাফ মোনার ঠোঁট ছেড়ে মোনার দিকে তাকালো, তারপর ধীরে ধীরে ফিসফিস করে বলল, খুলতে দে আমাকে, দেখবো আমি। না দেখলে পাগল হয়ে যাব। দেখতে দে আমার মাতাল উন্মাদ প্রেমের স্পর্শ থেকে কতখানি কলঙ্কিত করতে পেরেছে। তুই সারা শরীরে আমার স্পর্শের দাগ থাকবে, তুই আজীবন আমার থাকবে। কেউ তোকে দেখলে আমার আদরের দাগ দেখবে তোর সারা গায়ে। তুই আমার জিনিস, আমাকে দেখতে দে। উম্মাদের মতো মোনার কানে গালে গলায় চুমু খেতে খেতে কথাগুলো বলল সাদাফ। আপনি কেন এমন করছেন? আপনি কি ভালোবাসেন আমায়? সাদাফ দূরে ছিটকে সরে দাঁড়িয়ে রইল। জোরে জোরে হাঁপাচ্ছে সাদাফ, রাগে ক্ষোভে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তারপর নূরের দিকে তাকিয়ে বলল, তুই ভালোবাসার কি বুঝিস? আপনি আমার সাথে এরকমটা কেন করছেন? আর আপনি না আমার। আর বলে শেষ করতে পারল না নূর। দরজায় নক করার শব্দ হলো। সাদাফ সাথে সাথে নিজেকে ঠিক করে চশমা হাত থেকে চোখে দিয়ে বলল, নিজেকে ঠিক কর। নূর সাথে সাথে নিজেকে ঠিক করে নিল। চোখে পানি এসেছিল, সেটাও মুছে নিল। সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে। তারপর 2 হাত দিয়ে নিজের এলোমেলো চুলগুলো ঠিক করে দরজা খুলতে গেল। দরজা খুলে দেখলো কাজের মেয়েটা সুমি এসেছে। বলল, ভাইজান, আপুকে খালাম্মা ডাকতেছে, আপনিও চলেন, সবাই একসাথে ডিনার করবেন, সবাই টেবিলে বসে রইছে। বলেই চলে গেল সুমি। সাদাফ দরজা খুলে একবার পেছনে ঘুরে তাকালো নূরের দিকে, তারপর বলল, নিচে আয়। নূর চোখের পানি মুছতে মুছতে সাদাফকে পাশ কাটিয়ে দরজা দিয়ে বের হয়ে দ্রুত পায়ের নিচের দিকে চলে গেল। সাদাফ ওর পিছু পিছু হেঁটে নিচের দিকে আসলো। ডিনার টেবিলে বসে আছে সাদাফ, বাবা হুমায়ুন রহমান, চাচা ফজলুর রহমান, সাইমন, রিমা, নওরিন আফরোজ, সামিহা বেগম ও নূর। সাদাফ চুপচাপ হেঁটে এসে নূরের পাশের চেয়ারটিতে খালি দেখে চেয়ারটি টেনে বসে পড়ল। নূরের মা সামিহা বেগম নূরের দিকে তাকিয়ে বলল, কামড় দিয়েছিল পিঁপড়া, ঠিক হয়েছে। নূর সাথে সাথে মাথা তুলে বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়েছে, ক্রিম লাগিয়ে নিয়েছি। নওরিন আফরোজ বলল, ভালো করেছিস, তোর তো আবার অ্যালার্জির সমস্যা বেশি, হালকা কিছু হলেই অনেক দাগ হয়ে যায়। হুমায়ুন রহমান বলল, আচ্ছা মা, ঠিক আছে, খাও। খাওয়ার সময় এত কেন প্রশ্ন করছো নরিন? আচ্ছা ঠিক আছে, আর কোনো কথা না। বলল নওরিন আফরোজ। সামিহা বেগম সাথে সাথে উঠে সবাইকে খাবার সার্ভ করতে লাগলো। সারাপ এমনভাবে খাচ্ছে যেন আশেপাশে কেউ নেই, মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে। সাইমন সারাফের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আগামীকাল আমরা একটু বেরোবো, তুমি কি সাথে যাবে? সাদাফ মাথা না তুলেই বলল, না, আমার একটু কাজ আছে, আমি যেতে পারবো না। সাইমন বলল, ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি নূর আর রিমাই চলে যাবো একা। ভেবেছিলাম তুমি গেলে কার ড্রাইভ করতে পারতে, তুমি তো ভালো ড্রাইভ করতে পারো, না হলে আমাদের আবার ড্রাইভার নিয়ে যেতে হবে। সাদাফ খাচ্ছিল, এমন সময় নূরের কথা শুনতেই হাত থেমে গেল। তারপর কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, কখন যাবে? ড্রাইভারকে নিয়ে যেতে হবে না, আমি সাথে নিয়ে যাব। ফজলুর রহমান সাথে সাথে বললেন, এই কথাটি ভালো বলেছিস বাবা, তুই ওদের সাথে গেলে আমি একটু নিশ্চিন্ত হতে পারি, নাহলে ওরা বাচ্চা কাচ্চা কয়েকজন গিয়ে পুরো শপিং মল মাথায় করে ফেলবে। তুই ওদেরকে একটু টেক কেয়ার করে রাখিস, তুই গেলে আমাদের আর কোনো টেনশন নেই। নূর মনে মনে ভয় পেয়ে গেল। কেন এই লোক সাথে যাবে? এই লোক সাথে গেলে নূর যাবে না, সাথে সাথে না করে দিবে সাইমন ভাইকে। মনে মনে ভাবলো, খাওয়া শেষ করে সাইমন ভাইকে না করে দিবে, নূর যাবে না। এমন সময় নওরিন আফরোজ আবার বলল, নূর, তুই গেলে আমার জন্য একটা জিনিস নিয়ে আসবি, অন্য কারো পছন্দে আমার ভরসা নেই, তুই আমার জন্য পছন্দ করে জিনিসটা কিনে আনবি। নূর মুখ খুলে মাত্র বলবে যাবে না, ঠিক তার আগেই সাদাব টেবিলের নিচ দিয়ে নূরের একটি হাত চেপে ধরল।
নূর সাথে সাথে তাকালো হাতের দিকে, দেখলো সাদাব হাত চেপে ধরে আছে। নূর কাউকে কিছু বুঝতে না দিয়ে হাত মোচড়ামুচড়ি শুরু করেছে। ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু সাদাব চুপচাপ খাচ্ছে আর হাত ধরে রেখেছে। সাদাবের চেহারা দেখে বোঝার উপায় নেই টেবিলের নিচে কি চলছে। এদিকে নূরের ডান হাত ধরে সে, যার জন্য নূর বা হাতে চামচ ধরে খেতে পারছে না। নূর চুপচাপ ডান হাতে অনেক ঝাড়ানোর চেষ্টা করেছে কিন্তু সাদাব কোনোভাবেই ছাড়ছে না। এদিকে বা হাত দিয়ে খাচ্ছে, তাই ফজলুর রহমান বললেন, কি রে মা, তুই বা হাত দিয়ে খাচ্ছিস কেন? ডান হাতে কি হয়েছে? নূর বলল, কিছু না তো বাবা, হাতটা একটু ব্যথা করছিল, তাই ভাবলাম একটু বাঁ হাত দিয়ে খাই, কিছু মনে করো না। হ্যাঁ। তারপর মাথা নিচু করে চুপচাপ বা হাত দিয়ে খেতে থাকলো। আর বলা হলো না নূর যাবে না। একদিকে নরিন চাচি, একদিকে সাদাব ভাই, মা ছেলের মধ্যে পড়ে পিষে যাচ্ছে নূর। মনে মনে ভাবলো কিভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া যায়। পরের দিন বিকেলের দিকে সবাই রেডি হয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সাদাব হাতের ঘড়ি পড়তে পড়তে চোখে চশমাটা ঠিক করে গাড়িতেই ঢুকে ড্রাইভিং সিটে এসে বসলো। কারোর দিকে তাকালো না, এমনকি নূরের দিকেও না। শান্তশিষ্ট ভদ্র স্বভাবের ছেলে কারো দিকে চোখ তুলে তাকায় না। নূর আর চোখে একবার সাদাব ভাইয়ের দিকে তাকালো। দেখতে যথেষ্ট সুদর্শন সাদাব ভাই, শুধু নূরের সাথে কেন এমন করে নূর বুঝতে পারে না। টিভিতে দেখে বান্ধবীদের কাছ থেকে শুনে প্রেম করলে, ভালোবাসলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে এরকম কিছু করে, কিন্তু সাদাব ভাই তো ওকে কোনোদিন ভালোবাসিও বলেনি। তাহলে শুধু শুধু ওর সাথে এরকম জোর জবরদস্তি কেন করে? ভাবতেই মন খারাপ হয়ে গেল নূরের। তাই গাড়ির পেছনে বসে গ্লাস দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। কিন্তু নূর জানে না, দুইটি চোখ চাতক পাখির মতো লুকিং গ্লাস দিয়ে নূরের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। বসুন্ধরা শপিং মলের সামনে এসে তিনজনকে ড্রপ করে দিয়ে সাদাব গেল কার পার্কিংয়ে। ঠিক 5 মিনিট পর সাদাব হেঁটে হেঁটে কার পার্কিং থেকে এসে ওদেরকে নিয়ে শপিং মলের ভেতরে ঢুকলো। সাইমন, রিমা ও নূর সামনে হাঁটছে, পেছনে পেছনে হাঁটছে সাদাব, যার কোনো হেলদোল নেই। এমন একটা গাছাড়া ভাব যেন নিয়ে এসেছে, তাই বাধ্য হয়ে আসতে হয়েছে। কিন্তু কেউ জানে না শুধুমাত্র নূরের জন্য বাধ্য হয়ে এসেছে সাদাব। বসুন্ধরা শপিং মলের ভেতরে এসে লেডিস কর্নারের ড্রেসের কালেকশন দেখতে লাগলো রিমা এবং নূর। সাইমন দাঁড়িয়ে মোবাইলে কথা বলছে, আরেক পাশে একা একা মিররের সামনে দাঁড়িয়ে আছে সাদাব, চোখ দুটো মিররের দিকে। বাইরে থেকে যে কেউ দেখলে বুঝতে পারবে সাদাব অন্যদিকে তাকিয়ে আছে, কিন্তু শুধু সাদাব জানে মিরর দিয়ে নূরকে দেখা যাচ্ছে। নূর একটার পর একটা ড্রেস গায়ে ধরছে এবং দেখছে কেমন লাগছে সেটা এক দৃষ্টিতে চাতক পাখির মতো তাকিয়ে তাকিয়ে দেখছে সাদাব, ভ্রুকুচকে দেখছে সব। এর ভেতরে থেকে নূরের 3টা ড্রেস খুব পছন্দ হলো, তাই রিমাকে সাথে করে নিয়ে চেঞ্জিং রুমে কাছে গিয়ে দরজা না লাগিয়ে রিমাকে দাঁড় করিয়ে রাখলো নূর। ও চেঞ্জ করবে এবং রিমাকে একটি একটি করে পরে দেখাবে। রিমা দাঁড়িয়ে মোবাইল টিপছিল, এমন সময় রিমার মোবাইলে একটা জরুরি কল আসলো। রিমা ফোন ধরে 2 কদম সামনে গিয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে ভুলেই গেল যে নূর চেঞ্জিং রুমে আছে এবং দরজা খোলা। ও কথা বলে ব্যস্ত হয়ে গেল। নূরের জামা চেঞ্জ করা শেষ, পেছনে শুধু চেনটা লাগানো বাকি। এমন সময় দরজা খুলে রিমাকে ডাকবে, ঠিক তার আগেই হুড়মুড়িয়ে ভেতর প্রবেশ করলো সাদাব। ঢুকে দরজা লাগিয়ে দিল চেঞ্জিং রুমের। চেঞ্জিং রুমটা খুব বেশি একটা ছোট নয়, আবার বড়ও নয়। সাদাব 2 কদম এগিয়ে আসলো। নূর পেছাতে পেছাতে চেঞ্জিং রুমের দেয়ালের সাথে বাড়ি খেলো। মাথায় জোরে বাড়ি খাওয়ার আগে সাদাব নূরের মাথার পেছনে হাত দিল এবং আরেক হাত দিয়ে জামার চেনটা ধরলো, কিন্তু চেহারা চোখের চাহনির কোনো পরিবর্তন হলো না। এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে। কি আছে চশমার আলে লুকিয়ে তাকা ওই দুটো চোখে? নূরে জানে না। নূর এক দৃষ্টিতে তাকিয়ে রইল সাদাফের চোখের দিকে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে নূর। ভেতরে কেমন যেন সর্বাঙ্গ কেঁপে উঠছে নূরের। কিছু বলতেও পারছে না।
এদিকে ধীরে ধীরে সাদাফ নূরের জামার চেন লাগাচ্ছে আর সাদাফের উষ্ণ নিঃশ্বাস নূরের গায়ে আছড়ে পড়ছে। তারপর সাদাফ হালকা একটু ঝুঁকে নূরের কানের কাছে এসে নূরের কানে একটি কামড় দিয়ে নাক ঘষতে ঘষতে বলল, এই ড্রেসগুলো আমার একটুও পছন্দ হয়নি। এই ড্রেসগুলোতে তোকে একটু সুন্দর লাগছে না, অনেক পচা লাগছে। তারপর নূরের কাঁধের দিকে জামা নামিয়ে দেখলো গতকাল রাতে সাদাফের দেওয়া ক্ষত চিহ্ন স্পষ্ট হয়ে আছে। সাদাফ ঘাড় বাঁকা করে নূরের দিকে তাকালো, হঠাৎ একটু মুচকি হাসল। নূর তার কিছুই দেখতে পেল না। সাদাফ সেই ক্ষতস্থানে আরও একটি ছোট্ট কামড় দিল। নূর লজ্জায় ভয়ে চিৎকার করতে পারল না, নিজের হাত দিয়ে মুখ চেপে রাখলো। সাদাফ ছোট্ট ছোট্ট চুমু খেতে লাগলো, উষ্ণ নরম স্পর্শ দিতে লাগলো। এদিকে নূর বদ্ধ চেঞ্জিং রুমের ভেতর ছটফট করতে লাগলো, আর মনে অজানা আশঙ্কা এবং ভয়, কখন কে দেখে ফেলে। বাইরে তো রিমা ছিল, রিমা যদি দেখে ফেলে তাহলে কি হবে। ব্যথা এবং ভয়ে শিহরণে কুকড়ে রইল নূর। সাদাফ থামল না। চেঞ্জিং রুমে নিঃশ্বাস থমকে গেছে নূরের। সাদাফ ফিসফিস করে বলল, তুই আমার কাছ থেকে পালাতে পারবি না। নূর কাঁপতে কাঁপতে মিনতি করে বলল, কেউ দেখে ফেলবে ভাইয়া, ছেড়ে দিন। ঠিক তখনই বাইরে থেকে রিমার ডাক। নূর, তুই কতক্ষণ লাগাবি? নূর আতঙ্কে জমে গেল। সাদাফ দ্রুত জামা চেন লাগিয়ে দিল, কানে কানে বলল, আজ তুই বেঁচে গেলি, কিন্তু আমি আবার আসবো। দরজা খুলে হেসে বেরিয়ে গেল সে, যেন কিছুই হয়নি। নূর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সামলাতে চাইল, ছোটি কষ্টে হাসি টেনে বের হলো বাহিরে। গাড়ির আয়নার চোখাচোখে দৃষ্টি যেন ভেদ করে বুকের ভেতর ঢুকে যাচ্ছে। নূরের নিঃশ্বাস আটকে আসছে। হঠাৎ সাদাফ গাড়ি থামিয়ে দিল। চাকা দেখি হাওয়া কম মনে হচ্ছে। অজুহাত স্পষ্ট। আয়নার ফাঁক দিয়ে কেবল নূরের চোখে চোখ রেখে দৃষ্টি দাঁড়িয়ে রইল সে। নূর চোখ নামিয়ে নিল, বুক ধুকপুক করছে অস্বাভাবিকভাবে। রাত গভীর, নূর পড়তে বসেছে কিন্তু মন অস্থির। দিনের সব দৃশ্য বারবার ফিরে আসছে। হঠাৎ টুকটুক জানালায় শব্দ। পর্দা সরাতে সাদাফ অন্ধকারে ঠোঁটে চাপা হাসি। দরজা খোল, নাহলে আমি থামবো না। নূরের বুক থরফর, চোখে জল চপচপ, কিন্তু সাদাফের ফিসফিসানি থামছে না। তুই শুধু আমার সারা জীবন। শপিং শেষে বাসায় ফিরে আসলো চারজন। গাড়ি থেকে নেমেই কারো দিকে না তাকিয়ে চাবিটি সাইমনের দিকে দিয়ে বলল, কার লক করে ভিতরে চলে আসিস, আমি টায়ার্ড, আমি উপরে যাচ্ছি। সাইমন বলল, ঠিক আছে ভাইয়া। রিমা বলল, কি রে, দাঁড়িয়ে আছিস কেন? আয় আয়, ভিতরে আয়, সব কিছু নিয়ে তাড়াতাড়ি আয়। নূর মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। কাউকে কিছু বলার বা বোঝানোর ভাষা নূরের কাছে নেই। ওর সাথে কি হচ্ছে, কেন হচ্ছে কিছুই বুঝতে পারছে না নূর। কেন সাদাব ভাই এসব করছে, কেন নূরকেই এসব সহ্য করতে হচ্ছে ভাবতে লাগলো নূর। তারপর সাদাব ভাই কাছে আসলে কেন নূরের ভেতর কোথাও কোনো একটা কম্পন শুরু হয়ে যায়, যা কাউকে বোঝাতে পারবে না। একদিকে ভয়, একদিকে শিহরণ, আর একদিকে নিজের প্রতি ঘৃণা হয় নূরের। এসব ভাবতে ভাবতেই নূর বাড়ির ভেতরে শপিং ব্যাগগুলো নিয়ে প্রবেশ করলো। দেখলো সাদাব ভাই উপরে নিজের রুমে চলে গেল। নূর ব্যাগ হাতে দাঁড়িয়ে রইল। চাচি নওরিন আফরোজ এসে বলল, কিরে, তোকে কি আনতে বলেছিলাম, এনেছিস? নূর হাসি মুখে বসে সব কিছু দেখতে লাগলো। সব দেখানো শেষে নূর উপরে নিজের রুমে চলে গেল, গিয়ে শরীর এলিয়ে দিল বিছানায়। তারপর আস্তে আস্তে ভাবতে লাগলো এই দিনগুলোতে সাদাফের সাথে ওর করা আচরণ। ভাবতে ভাবতে চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল নূর। এদিকে সাদাফ নিজের রুমে এসে চুপচাপ দরজা লক করে দরজার সাথে পিঠ ছেঁকিয়ে দাঁড়ালো। ছটফট করছে সাদাফের মন, সাদাফের রূহ অবধি পর্যন্ত ছটফট করছে। সাদাফ দ্রুত পায়ে হেঁটে গিয়ে আলমিরা একটি পাল্লা খুলে সেখান থেকে গোপন ড্রয়ারের ভেতর থেকে একটি বক্স বের করলো। বক্সের ভেতর কতগুলো ছবি ও কিছু জিনিস সযত্নে রাখা। ছোট্ট একটি বাচ্চা মেয়ের ছবি দিয়ে পরিপূর্ণ একটি বক্সটি। ধীরে ধীরে মেয়েটা বড় হচ্ছে এমন ছবি, প্রথমে হাঁটা শিখেছে সেই ছবি, আরও কত স্মৃতি, কত মাধুর্য মাখা কিছু স্মৃতি, যেমন ক্লিপ, চুড়ি, লিপস্টিক, নুপুর, পুঁতি, আরও কত কি। সাদাফ একটি একটি করে জিনিস বের করে হাতে নিল এবং চুমু খেলো। একটি ছবি বের করলো
যে ছবিতে দেখা যাচ্ছে 13 বছরের প্রথম কৈশোরে পদার্পণ করা সালোয়ার কামিজ পরিহিত একটি মেয়ে, সাদা শুভ্র কালারের সালোয়ার কামিজ পরা একটি মেয়ের দিকে মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল সাদাফ। কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে ধীরে চোখ বন্ধ করে মাথাটা ঝুঁকিয়ে ছবিতে চুমু খেলো সাদাফ। তারপর মাথা তুলে ছবির দিকে কিছুক্ষণ চেয়ে থেকে ধীরে ধীরে পরম আদুরে নরম সুরে বলল, আই লাভ ইউ সোনা, ভীষণ ভালোবাসি তোকে আমি। তুই কবে বড় হবি? কবে তুই বুঝতে পারবি আমি তোকে কত ভালোবাসি আর কত অপেক্ষা করাবি আমার? একটু বড় হয়ে এবার প্লিজ। কিছুই বুঝিস না কেন তুই? চোখের ভাষা বুঝিস না, মুখের ভাষা বুঝিস না, আমার স্পর্শের ভাষাও কেন বুঝতে পারিস না তুই? তোকে আমি কত ভালোবাসি কী করে বোঝাবো বল? কেন যখন আমি তোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি তুই আমার চোখের ভাষা পড়তে পারিস না? কেন যখন তোকে আমি ভালোবাসার ছোট ছোট পরশ এঁকে দিই তখন তুই আমার স্পর্শ বুঝতে পারিস না? মেয়েরা নাকি কোনো ছেলের চোখ দেখলেই, কথা শুনলেই বা স্পর্শেই বুঝে ফেলতে পারে তার মনে কি চলছে। তাহলে তুই আমার কোনো কিছু কেন বুঝতে পারিস না? প্লিজ তাড়াতাড়ি বড় হো সোনা পাখি, আমি যে তোকে ছাড়া থাকতে পারছি না। বলেই ছবিটি বুকে নিয়ে ঘন ঘন গরম নিঃশ্বাস ফেলছে সাদাফ। পরের দিন সকালে নাস্তার টেবিলে বসে আছে সবাই। নূর সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নামছে, দেখলো সবাই নাস্তা করছে, শুধু সাদাফ ভাই হাত লাগায়নি প্লেটে, নিয়ে বসে আছে। নূর বুঝতে পারলো না এভাবে বসে থাকার কারণ। তারপরও ধীরে ধীরে নেমে এদিক ওদিক তাকিয়ে দেখলো কোন চেয়ার খালি নেই। সাদাফের পাশের চেয়ারটাই খালি, তাই একটু চেয়ারটা সরিয়ে টেনে বসলো নূর। নূর বসতে নরিন আফরোজ নূরকে নাস্তা দিয়ে বলল, আজকে সবটুকু শেষ করবি, কোনো রং তামাশা চলবে না। যখনই খাবার দেই একটু একটু করে বিড়ালের মতো ছিঁড়ে ছিঁড়ে খাস। ওকে নিয়ে আমার সব জ্বালা ভাবি, ঠিক মতো খাই না, বাবার আদরে কিছু বলতেও পারি না। বলে স্বামীর দিকে তাকালো সামিহা বেগম। ফজলুর রহমান বলল, খবরদার বাজে কথা বলবে না, আর আমার মেয়েকে একটি কথাও বলবে না। অল্প খাই সমস্যা নেই, যখন খাওয়ার রুচি হবে তখন বেশি করে খাবে। মানুষের কি সবসময় রুচি একরকম থাকে? নূরের দিকে তাকিয়ে বলল, খাও বাবা। নূর চুপচাপ বাবার দিকে তাকিয়ে মুচকে হাসলো, তারপর খাবারে মনোযোগ দিল। সাথে সাথে সাদাফ খাওয়া শুরু করলো। এদিকে সাদাফের বাবা হুমায়ুন রহমান বললেন, আজকে থেকে সাদাব অফিস জয়েন করছে, সবাই নিশ্চয়ই জানো। 9টা থেকে 5টা অফিস। যদিও তুমি অফিসের মালিকের ছেলে, কিন্তু তাই বলে নিয়ম ভঙ্গ করলে চলবে না। সবার আগে তুমি অফিসে যাবে এবং সবার পরে অফিস থেকে বের হবে, এটাই নিয়ম। সবার মধ্যে ফ্রাইডে এবং স্যাটারডে তুমি ছুটি পাবে। অন্য সময় লিভ লাগলে আমাকে আগে থেকে ইনফর্ম করতে হবে। আমি তোমার ছুটির ব্যবস্থা করব, কিন্তু মালিকের ছেলে বলে কোনো অনিয়ম করা চলবে না। যদিও তোমাকে আমার এসব বুঝিয়ে বলতে হবে না, তুমি আমাদের চেয়ে পাংচুয়াল, তারপরেও বলার প্রয়োজন। বাবা হিসেবে ছেলেকে উপদেশ দিলাম। ফজলুর রহমান সাথে সাথেই বলল, কি বলেন ভাইজান? আমাদের সাফাতকে বুঝি কিছু বুঝিয়ে দিতে হয়? সেই ছোটবেলা থেকে সবার চেয়ে আলাদা, সব কাজে ও একদম পারফেক্ট। আমাদের সাফাতের মধ্যে কোনো খুঁত নেই, একদম নিখুঁত আমাদের ছেলে। সাদাফ ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ চাচু। তারপর বাবার দিকে তাকিয়ে বলল, চিন্তা করবে না বাবা, আমাকে তোমার কিছুই বুঝিয়ে দিতে হবে না। আমি তোমার সন্তান, তোমার নাম খারাপ হবে এমন কোনো কিছু আমি কখনো করব না। হুমায়ুন রহমান ছেলের দিকে তাকে সন্তুষ্ট চিত্তে হাসলেন। তারপর সবাই খাওয়ায় মনোনিবেশ করলেন। এদিকে নূর আড়ি পেতে সব কথাই শুনছিল, কিন্তু মাথা তুলে তাকায়নি। সাইমন ও রিমা চুপচাপ খাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। নূর যেহেতু পরে এসেছে, নূরের খেতে একটু দেরি হলো। সাদাফ নূরের দিকে ফিরেও তাকালো না। হুমায়ুন রহমান ও ফজলুর রহমান খাওয়া শেষ করে উঠে গিয়েছেন। নূরের খাওয়ার আর চোখে একটু তাকালো সাদাফ। তারপর ধীরে ধীরে খাওয়া শেষ করে উঠে হাত ধুতে গেল। হাত ধুয়েই নূরের মা অর্থাৎ সামিহা বেগমের দিকে তাকিয়ে বললেন, ছোট আম্মু, আমার জন্য 1 কাপ কফি পাঠাবে? নূর, তুই একটু নিয়ে আসবি রুমে। ছোট আম্মুর তো পায়ে ব্যথা, আম্মু বানিয়ে দিবে, তুই একটু রুমে নিয়ে আয়। বলে ভদ্র ছেলে উপরে চলে গেল। সামিহা বেগম বলল, আর কত বিড়ালের মতো খুটখুট করে খাবি? এবার ওঠ, যা ছেলেটার জন্য কফি নিয়ে যা। নূর কিছুই বলতে পারলো না। খাবারের হাঁটা চুপচাপ থেমেই গেল। চুপচাপ বসে রইল, না বলে লাভ নেই।
মার থেকে আরও 10টা কথা শুনবে। তাদের ভদ্র যোগ্য সন্তান কফি চেয়েছে বলে কথা। নূর যদি বলে এই মুহূর্তে বাড়ির সবার ছাড়া একমাত্র নূরের মাথায় পড়বে। মনে মনে ভাবলো নূর। সামিহা বেগম কফি নিয়ে এসে নূরের হাতে দিয়ে বলল, যা কফি নিয়ে উপরে যা। নূর মনের মধ্যে অজানা ভয় এবং আতঙ্ক নিয়ে ধীরে ধীরে পা ফেলে সিঁড়ি ভেঙে উপরে গেল। রুমের বাইরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। এদিকে কফি ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হলে আবার না জানে কি করতে হবে, তাই হাত উঠালো নক করতে। ঠিক এমন সময় দরজা খুলে দাঁড়ালো সাদাফ। সাদাফ একবার চোখ ঘুরিয়ে এদিক ওদিক দেখলো, তারপর চুপচাপ নূরের হাত থেকে কফিটা নিয়েই সাথে সাথে নূরকে ভেতরে নিয়ে দরজা বন্ধ করে দিল। এরপর কফির মগটা পাশে একটা টেবিলের উপর রেখে নূরের হাতটা ধরে টেনে বিছানায় বসিয়ে বলল, এত দেরি হলো কেন আসতে? নূর কোনো মতে আমতা আমতা করে বলল। ভাইয়া আমি আর কোনো কথা বলতে পারলো না নূর। সাদাফ এক আঙুল রাখলো নূরের ছোটে, বলল, আর একটা কথাও না। আমার কথা শুনিস না কেন? শাস্তি পাবি আমার অবাধ্য হওয়ার। বলি নূরের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল সাদাফ। গাঢ় চুম্বনে স্পর্শে নূরের ভিতর শিহরিত হতেই থাকলো। ভিতরে স্নায়ু যুদ্ধ লেগে গেল নূরের। এদিকে সাদাফ থেমে নেই, অপ্রতিরোধ, যেন একাই যুদ্ধ করছে, একাই জয়ী হতে চাচ্ছে। ধীরে ধীরে চুমুর মাত্রা বাড়তে লাগলো। সাদাফ নূরের ছোট্ট কোমল শরীর ভেঙে চুড়ে আবার এক যুদ্ধে নেমেছে সাদাফ। পরের দিন সকাল 8টার মধ্যে রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে গিয়েছে সাদাফ। ঢাকা শহরে যেই জ্যামের জন্য 9টায় পৌঁছাতে পারবে কিনা প্রথম দিন, তাই লেট করতে চায়নি সাদাফ। আজ আর দেখা হয়নি নূরের সাথে। নূরও হেলতে দুলতে ঘুম থেকে উঠে 9টার দিকে ব্রেকফাস্ট টেবিলে এসে দেখলো সবাই ব্রেকফাস্ট করতে বসেছে, কিন্তু সাদাফকে কোথাও দেখা যাচ্ছে না। নূরের অবচেতন মন আর চোখে এদিক ওদিক খুঁজতে লাগলো সাদাফকে, কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। কেন যেন কারোর কাছে জিজ্ঞেস করতে লজ্জা লাগছে। যদিও আপন চাচাতো ভাই একই বাড়িতে থাকে, তারপরও জিজ্ঞেস করতে কেমন যেন একটা লজ্জা কাজ করছে নূরের। মনে পড়লো গতকাল রাতের দৃশ্য। সাদাফ যখন অস্থিরভাবে চুমু খাচ্ছিল নূরকে, নূরের যেন পুরো দুনিয়া থমকে গিয়েছিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে সাদাফ হাঁপাতে হাঁপাতে বলেছিল, তুই কোনো কিছু বুঝতে পারিস না কেন? কবে বড় হবি তুই? এই কথা বলে রুম থেকে বড় বড় কদম ফেলে বের হয়ে গিয়েছিল সাদাফ। নূর নাস্তার টেবিলে বসে চড়ুই পাখির মতো খাবার শুধু আঙুল দিয়ে নাড়াচাড়া করছে। কেন যেন খেতে ভালো লাগছে না। পাশের চেয়ারটার দিকে বারবার চোখ যাচ্ছে। এই প্রথম এই 20 থেকে 21 দিনে পাশের চেয়ারটা খালি। সাদাফ ভাই নেই। কেন যেন নূরের ভেতরে একটা অস্থিরতা কাজ করছে, একটা শূন্যতা কাজ করছে। একা একা মনে হচ্ছে নিজেকে। সবার মধ্যে বসে থেকেও নিজেকে খুব একা একা লাগছে। নূর নিজের ডান হাতের দিকে তাকালো, তারপর মনে পড়লো সেদিনের কথা, যেদিন ডান হাত চেপে ধরেছিল সাদাফ ভাই। বা হাত দিয়ে কত কষ্ট করে খাচ্ছিল নূর। হঠাৎ নূরের ছোটে খেলে গেল মুচকি একটু হাসি। নূর মনে মনে ভাবল, আচ্ছা সাদা ভাই কি আমায় ভালোবাসে? কিন্তু ভালোবাসলে আমায় বলে না কেন? সামিহা বেগম বলল, কিরে, খাবার কি শুধু নাড়াচাড়া করে যাবি? তোকে নিয়ে তো হয়েছে অনেক বড় একটা জ্বালা, কিছুই বলা যায় না, বাচ্চা ছাড়া তেড়ে আসে। দেখো তো ভাবি, ও কেন খাচ্ছে না? আমি রান্না করতে গেলাম, আমার এত ঢং করার সময় নেই। তুমি দেখো তোমার মেয়েকে। বলেই সামিয়া বেগম রান্নাঘরের দিকে চলে গেলেন। নওরিন আফরোজ উঠে এসে বললেন, কি রে মা, কি হয়েছে? শরীরটা কি খারাপ লাগছে? খাচ্ছিস না কেন? দিন দিন তো চড়ুই পাখির মতো হয়ে যাচ্ছিস। নূর বড় মার দিকে তাকিয়ে বলল, না বড়ম্মু কিছু হয়নি, এমনি খাবার ভালো লাগছে না। আজকে পাপা, চাচু আর সাদাব ভাই আগে আগে অফিসে চলে গেল কেন? নওরিন আফরোজ বলল, আজকে ওর অফিসে প্রথম দিন, 9টার মধ্যেই ঢুকতে হবে। ঢাকা শহর নাকি অনেক জ্যাম, তাই 3 দিন আগে আগে চলে গেল। আজকে প্রথম পরিচয় করিয়ে দিবে তোর সাদাব ভাইকে, এই জন্য সবাই আগে আগে গিয়েছে। আর আজকে আসতেও একটু লেট হবে। নওরিন আফরোজ তারপর একটু থেমে বলল, খেয়ে নে মা,
অল্প আর একটু খা। খাবার নিয়ে বসে এরকম করতে হয় না। নূর মাথা ঝাঁকিয়ে হাসুযোগ সম্মতি দিয়ে বলল, ঠিক আছে বড়াম্মু, খাচ্ছি। বলেই খাওয়ায় মনোযোগ দিল, যদিও খেতে মন চাইছিল না। আজকেও নূর স্কুলে যাবে না, আগামীকাল থেকে রেগুলার স্কুলে যাবে। ওদের স্কুল 9টা থেকে 2টা। রিমা কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে, নূর এবার এসএসসি দেবে। স্কুল শেষ, শুধু কোচিংয়ের জন্য স্কুলে যায়, তাই মাঝে মধ্যে 2-1 দিন মিস হয়ে যায়। সাইমন ভার্সিটিতে পড়ে, অনার্স 3rd ইয়ার। ও এখন ভার্সিটি আছে। আজকে সকাল সকাল চলে গিয়েছে, সাথে রিমাও গিয়েছে। রিমার কলেজে জরুরি কাজ আছে, ক্লাস শুরু হওয়ার আগে কাজটি করতে হবে, তাই 1 ঘন্টা আগে চলে গিয়েছে। পুরো বাড়ি আজ ফাঁকা ফাঁকা লাগছে নূরের কাছে। এটা কি শুধুমাত্র সাদাব ভাই নেই বলে, নাকি সাইমন আর রিমাকে মিস করছে? বুঝতে পারছে না নূর। নূর নিজেই ধরে নিল সাইমন ও রিমাকে মিস করছে। সাদাব ভাইকে কেন মিস করবে? সাদাব ভাইকে তো দেখতেই পারে না নূর। লোকটা শুধু ওকে জ্বালায়, ওর উপরে শুধু শুধু জোর করে, কিন্তু ভালোবাসে কিনা সেটা বলে না। ভালো না বাসলে তার সাথে এরকম করে কেন? বান্ধবীদের কাছ থেকে শুনেছে টিভিতে, সিনেমায় দেখে প্রথম প্রথম প্রেমে পড়লে কেমন অনুভূতি হয়, কেমন করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তাহলে সাদাব ভাই কেন ওকে ভালোবাসি বলে না? কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যা করে তা তো সব কিছুই করছে। আচ্ছা, আমি কি তাহলে সাদাব ভাইয়ের গার্লফ্রেন্ড? মনে মনে নিজেকে জিজ্ঞেস করলো নূর। ভাবতেই লজ্জা ভয় দুটোই পেল নূর, কিন্তু কোনো উত্তর দিতে পারছে না। তাই ঠিক করলো সাদাব ভাইয়ের কাছে সাহসকে জিজ্ঞেস করবে, আমি কি আপনার গার্লফ্রেন্ড? আপনি আমার সাথে কেন এমন করেন? এদিকে অফিসে হুমায়ুন রহমান সবার কাছে সাদাবকে ডেকে পরিচয় করিয়ে দিলেন। আজ থেকে অফিসে আমার পর আপনাদের বস সাদাব। আমি এবং ফজলুর দুজন সর্বক্ষণ মনিটর করার জন্য থাকবো, কিন্তু আপনারা রিপোর্ট করবেন সরাসরি সাদাফের কাছে। সাদাব সামনে এসে বলল, আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে থেকে আমি অফিস দেখাশোনা করব, তবে ফিল ফ্রি টু ওয়ার্ক উইথ মি। কোনো টেনশন করবেন না। আগে যেভাবে কাজ করতেন এখনও সেভাবেই মন দিয়ে কাজ করবেন। সবাই সাদর গ্রহণ করলো সাদাফকে। তারপর হুমায়ুন রহমান, ফজলুর রহমান ও সাদাফ এগিয়ে গেলেন সাদাফের নতুন কেবিনের দিকে। সাদাফকে ঘুরে ঘুরে নিজের কেবিনটা দেখালো। সাদাফ কেবিনের চেয়ারে বসে বলল, নাইস, অনেক সুন্দর করেছে বাবা। অফিসটা আমার পছন্দ হয়েছে, ধন্যবাদ। ফজলুর রহমান বললেন, তোর বাবা করেনি, ডিজাইন আমি করিয়েছি। আমি জানি আমার ছেলে পছন্দ কেমন। চাচা হিসেবে এতটুকু তো আমি করতেই পারি। আর ডিস্টার্ব করব না। কিছু ফাইল তোকে দিয়ে যাবে তোর অ্যাসিস্ট্যান্ট। আজকে শুধু ফাইলগুলো রিড করবি, কোথায় কি প্রবলেম আছে খুঁজে বের করবি। এটাই তোর টাস্ক। বলেই ফজলুর রহমান ও হুমায়ুন রহমান কেবিন থেকে বেরিয়ে গেল। সাদাফ কেবিনের চেয়ারে হেলান দিয়ে বসে মাথার পেছনে একটি হাত দিয়ে মাথা চুলকাতে চুলকাতে পকেট থেকে বের করলো ছোট্ট একটি ছবি। কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল ছবিটির দিকে, তারপর বলল, কি আছে তোর মধ্যে? যত দেখি দেখতে ইচ্ছে করে, চোখ ফেরানো যায় না। আমার চোখ ঘুরে ফিরে খালি তোকে খোঁজে। কিভাবে থাকবো আমি সারাদিন? সকাল থেকে একবার এখনো পর্যন্ত তোকে দেখিনি। তুই তো ঘুম থেকে উঠিসনি যে তোকে একটু দেখবো। তারপর ছবিটিতে একটি চুমু খেয়েও বলল, প্লিজ তাড়াতাড়ি বড় হও। টেবিলের সামনে যে ফটো ফ্রেমটা রাখা আছে, ফটো ফ্রেম সেটি খুলে ওই ছবিটি সেট করে ফ্রেমটি সযত্নে টেবিলের একটি ড্রয়ারে রেখে চাবি দিয়ে আটকে চাবিটা নিচের পকেটে রেখে দিল সাদাফ। রাত 10:30। ফজলুর রহমান ও হুমায়ুন রহমান অফিস থেকে 8টার মধ্যেই চলে আসলো। ফাইলগুলো রেডি করে সমস্ত প্রবলেম খুঁজে বের করে সাদাফের আসতে আসতে বেজে গেল 10:30। বাড়িতেই ঢুকে দেখলো বাড়ির নিচে কেউ নেই, তাই চুপচাপ দরজা লাগিয়ে উপরের দিকে গেল। উপরে গিয়ে দেখলো নূরের রুমে দরজা চাপানো। সাদাফ রুমে ঢুকে ফ্রেশ হতে ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো মা নরিন আফরোজকে। নরিন আফরোজ বলল, নিচে খাবার দিচ্ছি, তাড়াতাড়ি খেয়ে ঘুমা। আজ অনেক পরিশ্রম করেছিস, কালকে সকালে উঠতে হবে। সাদাফ বলল, তুমি ঘুমোতে যাও, আমি একাই খেয়ে ঘুমিয়ে পড়বো। তোমার আমার সাথে নিচে যেতে হবে না।
নরিন আফরোজ বলল, তাড়াতাড়ি কিন্তু খেয়ে নিবি, দেরি করবি না, তাহলে আমি গেলাম কেমন? বলে নরিন আফরোজ নিজের রুমে ঘুমাতে চলে গেলেন। সাদাফ 2 মিনিট টেবিল চেয়ারে বসলো, তারপর ধীরে ধীরে উঠে নিজের দিকে চলে গেল। একা একা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বসলো, তারপর উপরে উঠে এলো সাদাফ। কেমন যেন একা একা লাগছে, নিঃসঙ্গ লাগছে। মনে হচ্ছে সারাদিন কিছু একটা আছে যা করা হয়নি, যার ফলে বুকের বাঁ পাশটা খুব খালি খালি লাগছে সাদাফের। তারপর সাদাফ পকেট থেকে একটি সিগারেট বের করলো, ধরালো। নিজের রুমেই টেবিলের চেয়ারে বসে সিগারেটের ধোঁয়া ফুঁকছে আর চিন্তা করছে নূর এখন কি করছে। ঘুমাচ্ছে নিশ্চয়ই, কাল সকালে স্কুল আছে। একবার কি যাবে নূরের রুমে, যে জাস্ট একটু দেখে চলে আসবে। যেই ভাবা সেই কাজ। সিগারেটটি নিভে দ্রুত পায়ে উঠে পকেট থেকে একটা চুইংগাম বের করলো, তারপর খেয়ে মুখের থেকে সিগারেটের ধোঁয়ার গন্ধ সরিয়ে রুম থেকে বেরিয়ে চলে আসলো নূরের রুমের দরজার কাছে। নূরের রুমের দরজা চাপানোই ছিল। ধীরে ধীরে দরজা খুলে দেখলো ড্রিম লাইট জ্বালানো, কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে নূর গুটিসুটি হয়ে বিছানায় শুয়ে আছে। সাদাফ বুঝতে পারছে এখনই সাদাফের একটু একটু ভালো লাগছে, তাহলে আরেকটু কাছে গেলে নিশ্চয়ই আরেকটু ভালো লাগবে। সাদাফ বুকের বাম পাশে হাত দিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল নূরের কাছে, হাঁটু ভেঙে বসলো নূরের মুখোমুখি। অনেকক্ষণ নূরের মুখের দিকে তাকিয়ে রইল আর ভাবতে লাগলো কি আছে এই মুখটির মাঝে। কেন সেই ছোট্টবেলা থেকে নূরকে এত ভালো লাগে সাদাফের? কেন অন্য কোনো মেয়ের দিকে কখনো চোখ তুলে তাকায়নি সাদাফ? যখনই দেখে চোখ তুলে শুধু নূরকেই দেখে, কিন্তু মেয়েটা যে ভদ্র ছোট নাদান। সাদাফের কোনো কিছুই বুঝতে পারে না, সাদাফের কোনো কথাও বুঝতে পারে না। তাই তো সাদাফ রাগ করে, জোর করে, সব কিছু জোর করে করে তারপরও তো বোঝা উচিত অবশ্য সাদাফের অনুভূতি আছে ওর উপর, না হলে আর কারোর সাথে না করে ওর সাথে শুধুই কেন এমন জোর করবে? কিন্তু না, মেয়েটি তো বুঝবেই না। মেয়েটি বারবার শুধু প্রশ্ন করবে যা সাদাফের পছন্দ নয়। সাদাফ নূরের দিকে তাকিয়ে দেখলো ছোট বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে ঘুমিয়ে আছে নূর। সাদাফের ভদ্রলোভ ওই ঠোঁট দুটোর প্রতি যেন ভেতরে একটু পিপাসা জেগে গেল। সাদাফ ধীরে ধীরে ঝুঁকে এলো নূরের ঠোঁটের দিকে, তারপর নূরের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল সাদাফ। নূর ঘুমের মধ্যে অবচেতন মনে সাদাফের ঠোঁট আঁকড়েই ধরল, যেন ছোট বাচ্চা কোনো চকলেট বা কিছু একটা দিলে সেটিকেই ঘুমের মধ্যে খেতে থাকে। তবে সাদাফ যে পুরুষ মানুষ, অন্য সবার কাছে সাদাফ অন্যরকম হলেও নূরের কাছে যে সাদাফ একজন পেশামাল পুরুষ। সাদাফের কষ্ট হচ্ছে নিজেকে কন্ট্রোল করতে, যেখানে নূর ঘুমের ঘোর এভাবে সায় দিয়ে যাচ্ছে, সমান তালে চুমু খাচ্ছে সাদাফকে। সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে। এখনও মনে পড়ে যেদিন নূরের প্রথম জন্ম হয়েছিল। সাদাফের বয়স ছিল 10 কি 11 বছর। হসপিটালে শ্বাসরুদ্ধকর অবস্থায় বসে আছে সবাই। সামিহা বেগমের অবস্থা বেশি ভালো নয়, মোটামুটি সময়ের আগে লেবার পেন উঠে গিয়েছিল। সবাই হসপিটালে বসে আছে। সাদাফের তখনও কোনো চিন্তা নেই কি হবে কি না হবে, সে শুধু এতটুকুই জানে একটি ছোট্ট বাবু আসবে চাচির ঘরে। ওটি রুমে ঢুকানোর ঠিক আধ ঘন্টা পরে ডক্টর এসে জানান সামিহা বেগম ভালো আছে, বাবুও ভালো আছে। ফজলুর রহমান সাথে সাথে গিয়ে জিজ্ঞেস করলেন, ডক্টর, আমার ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে? কারণ ফজলুর রহমানের একটি মেয়ের খুব শখ ছেলে তো তার আছে। ফজলুর রহমান বলল, আপনার চাঁদের মতো একটা রাজকন্যা হয়েছে। বলে ডক্টর চলে গেল। সাথে সাথে ওটি রুমের ভেতর থেকে বের হয়ে এলো দুজন নার্স, একজনের কোলে ছোট্ট রাজকন্যা। সবার আগে কোলে নিলেন ফজলুর রহমান। কোলে নিয়ে দেখলেন আসলে চাঁদের মতো একটি পরী এসেছে তার ঘরে, যেন যেখানেই যাবে ঘর একদম আলোকিত করে ফেলবে, ঠিক এতটাই মায়াবী ছোট্ট মুখখানি। সাদাব দৌড়ে এসে চাচুর কাছে বায়না ধরলো রাজকন্যাকে ওর কোলে দিতে। ও আগে কোলে নেবে, তারপর বাকি সবাই। সবাই বললো আচ্ছা ঠিক আছে। নওরিন আফরোজ বলল, ঠিক আছে বাবা, তুই আগে কোলে নে, তারপর আমরা নিচ্ছি, কোনো সমস্যা নেই। পাশে দাঁড়িয়ে আছে সাইমন, রিমা হুমায়ুন রহমানের কোলে। কাউকে রাজকন্যাকে দেখতে দেবে না সারাফ। ফজলুর রহমান ভাতিজাকে খুব স্নেহ করেন, ভালোবাসেন, তার
তাই ওর কথাও ফেললেন না। খুব সুন্দর করে সযত্নে তুলে দিলেন সাদাফের কোলে। সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে, তারপর বলল, এই রাজকন্যা কিন্তু আমার ছোট আব্বু। এই রাজকন্যা আর কাউকে দিতে পারবে না। এই রাজকন্যা শুধু আমার। আমি ওর সাথে খেলবো। আমাকে ছাড়া অন্য কারোর সাথে খেলতে পারবে না। ও আমার ছোট্ট একটা পরি পুতুল। আমাকে ছাড়া কিন্তু ওকে কাউকে দেবে না। ফজলুর রহমান বলল। ঠিক আছে, দিব না। সাদাফ বলল, না না ছোট আব্বু, কথা দাও এই রাজকন্যাকে শুধু আমাকে দেবে। আজকে থেকে কিন্তু এই রাজকন্যা আমার। ফজলুর রহমান সাদাফের মাথায় হাত রেখে বললেন, ঠিক আছে, আজ থেকে এ রাজকন্যা শুধু তোর। কথা দিলাম, এবার খুশি? সাদাফ খুশি হয়ে গেল। সবার সামনে মুচকি হেসে সর্বপ্রথম নূরের কপালে একটু চুমু খেলো, তারপর বলল, শুনলি তো, আজকে থেকে কিন্তু তুই শুধু আমার। ছোট আব্বু তোকে আমাকে লিখে দিয়েছে। আজকে থেকে আমি ছাড়া অন্য কারোর সাথে তুই খেলতে পারবি না। কথাটি মনে করে মুচকি হাসলো সাদাফ। এক দৃষ্টিতে হাঁটু ভেঙে বসে এখনো তাকিয়ে আছে নূরের দিকে। বাচ্চা মেয়েদের মতো চোখ ফুলিয়ে ঘুমাচ্ছে নূর। কত ভালোবাসে নূরকে, কত ভালোবাসা ওর জন্য। নূর কি কখনো বুঝবে কবে বড় হবে পাগলি মেয়েটা? কেন বুঝে না সাদাফ? যা করে নূরের মনে ভালোবাসা সৃষ্টি করার জন্যই করে। নূর যেন সাদাফকে একটু আলাদা চোখে দেখে, অন্যান্য সব কাজিনদের মতো না দেখে। সেই জন্যই নূরের উপর জোর করে সব সময় নূরের সাথে এরকম করে। কিন্তু নূরকেও প্রচণ্ড ভালোবাসে, এত ভালোবাসে যে চিন্তা করতেই পারবে না। নূরকে কখনো কি ভালোবাসবে? নিজের মনকে প্রশ্ন করলো সাদাফ। তারপর উত্তর শুধু একটা এলো, নূর ভালোবাসুক আর না বাসুক, নূরের প্রতি ওর ভালোবাসা এত একজনের ভালোবাসা দিয়েই এই একটি জীবন পার করে দেওয়া যাবে। নূরকেও মাথায় তুলে রাখবে, বুকে আগলে রাখবে, কখনো কোনো কষ্ট পেতে দিবেই না। তারপর নূরের মাথায় হাত বোলাতে বোলাতে কানে কানে ফিসফিস করে বলল সাদাফ, তাড়াতাড়ি বড় হয়ে যা না নূর, প্লিজ। বলেই নূরের ফুলানো ছোঁচে হালকা একটি আদরের পরশ এঁকে দিল সাদাফ। খুব ভালোবাসার সাথে যত্নের সাথে নূর যেন আরেকটু আরাম পেল, পেল। দুহাত দিয়ে সাদাফের হাতটি জড়িয়ে ধরল নূর। সাদাফ নূরের হাতে হাত রেখে বসে রইল সারা রাত নূরের শিওরের পাশে। বসে রইল নূর যখন হাত ছাড়বে তখন রুমে থেকে বের হবে। এইভাবে নূরকে দেখতে দেখতে সাদাফ মাথা নূরের শিওরের কাছে এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। কখন সকাল হলো সাদাফ বলতে পারে না। হঠাৎ দরজা খোলার শব্দ হতেই সাদাফ চোখ পিটপিট করে তাকালো, দেখলো বাবা হুমায়ুন রহমান সাদাফের সামনে দাঁড়িয়ে। সাদাফ চুপচাপ বাবার দিকে তাকিয়ে রইল। এখনো নূর ওর হাত ধরে আছে। রুমে যাও, সারা রাত ঠিক মতো ঘুমাতে পারোনি, যে একটু রেস্ট নাও, সকালে অফিসে যেতে হবে। একটু পর উঠে যাবে নূর। বলেই হুমায়ুন রহমান নূরের রুম থেকে বের হয়ে গেলেন। সাদাফ চুপচাপ নূরের হাতটি ছাড়িয়ে নিজেও রুমের দিকে পা বাড়ালো। হুমায়ুন রহমান নিজের রুমে গিয়ে বসলে চুপচাপ ভাবতে লাগলেন। যেদিন ছেলে আমেরিকা পাঠাবে যেতে নারাজ ছিল সাদাফ। অনেকবার জিজ্ঞাসা করার পরও কারণ বলছিল না। পরে বাবার কাছে একদিন হঠাৎ করে আসলো, এসে আবদার করলো, বাবা আমি আমেরিকা যাব না, আবার আমেরিকা যেতে ইচ্ছে করছে না। হুমায়ুন রহমান বুঝতে পারলেন না কেন যাবে না। হায়ার এডুকেশনের জন্য সবকিছু ঠিক করে ফেলেছে, কিন্তু ছেলে কেন যেতে চাইছে না। তাই জিজ্ঞেস করলেন, কি হয়েছে আমাকে বল, কোনো সমস্যা থাকলে বল। সাদাফ সেদিন চুপ করেছিল, একটি কথাও বলেনি, চুপচাপ নিজের দিকে তাকিয়েছিল। হুমায়ুন রহমান ছেলের মাথায় হাত বুলিয়ে বলেছিল, যে লেখাপড়া শেষ করে আয়, যার পিছুটান তোকে এখানে ধরে রেখেছে সে তৈরি থাকবে। সাদাফ মুখ তুলে তাকালো বাবার দিকে। হুমায়ুন রহমান আশ্বাস দিয়ে বললেন, যা তুই মুখ ফুটে বলতে পারছিস না, আমি তোর বাবা, আমি বুঝতে পারি। যা তোর ছিল তোকে দেয়া হয়েছে এবং তোরই থাকবে। সাদাফ সেদিন প্রথমবার বাবার চোখে চোখ রেখেই বলেছিল, যাব, তবে আমার একটা শর্ত আছে। হুমায়ুন রহমান হেসেছিলেন খুব, পরে বললেন, ঠিক আছে, সব শর্ত পূরণ করা হবে, যাওয়ার জন্য প্রস্তুতি নাও। সাদাফ উঠে চলে গিয়েছিল সেদিন। হুমায়ুন রহমান চিন্তা করলেন সেই দিনের কথা। সেদিন যা করেছিল তা এখনো পর্যন্ত কেউ জানে না বা কেউ
শোনেনি, কিন্তু সবাইকে কিভাবে বলবে, কিভাবে ফেস করবে? কি কথা দিয়েছিল সাদাফকে, এটা নিয়ে চিন্তা করতে লাগলেন হুমায়ুন রহমান। যদিও ভাই ফজলুর রহমানের উপর যথেষ্ট বিশ্বাস আছে, তার মুখের উপর একটি কথাও বলবে না, তারপরও তো মনে সংশয় কাজ করছে। কারণ হুমায়ুন রহমান জানে সাদাফ কতটা ভালোবাসে নূরকে। একটু এদিক সেদিক হলে যে ছেলেটা সহ্য করতে পারবে না, পাগল হয়ে যাবে। তাই দুশ্চিন্তা কাজ করছে হুমায়ুন রহমানের মাঝে। সাদাফ নিজের রুমে এসে আলমারি ড্রয়ার খুলে আবারও সেই বক্সটি বের করলো। বক্সটি খুঁজে খুঁজে আরও একটি ছবি বের করলো সাদাফ। ছবিটি দেখে সাদাফের মুখে আপনা আপনি হাসি ফুটে উঠল। ছবিটি যে আর কারো নয়, নূর এবং সাদাফের মূল্যবান একটি ছবি। সাদাফ ছবিটিতে একটি চুমুকে বুকে চেপে ধরে বলল, প্লিজ তাড়াতাড়ি বড় হ নূর, আমি এই দিনটির অপেক্ষায় কবে থেকে রয়েছে, তাড়াতাড়ি বড় হ। সকাল সকালই রেডি হয়ে অফিস যাওয়ার জন্য তৈরি হলো সাদাফ। ওপর থেকে দেখলো নামছে নূর, একেবারে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নামছে। দুই সাইডে দুই বেনি ঝুলিয়ে ঝুলিয়ে নামছে নূর। সাদা স্কুল ড্রেসে ক্রস বেল্ট স্কার্ফ সুন্দর করে বেঁধেছে কিনা আর চোখে খেয়াল করলো সাদাফ। সাদাফ জুতা পরিষ্কার করার বাহানায় দরজার বসে আস্তে আস্তে জুতা মুছতে লাগলো, কারণ জানে কেউ না কেউ এখন এসেই বলবে নূরকে স্কুলে নিয়ে যেতে, তাহলে আর সাদাফকে নিজ থেকে বলতে হবে না। তাই চুপচাপ জুতা পরিষ্কার করতেই লাগলো। যা ভেবেছে ঠিক তাই হলো। নরিন আফরোজ এসে বলল, সাদাফ অফিসে যাচ্ছিস? যাওয়ার সময় নূরকে স্কুলে নামিয়ে দিয়ে যা না বাবা। সাদাফ বলল, আমার তো দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসতে বলো, নাস্তা প্যাক করে দাও, গাড়িতে বসে বসে খাবে। তারপর নূরের দিকে তাকিয়ে বলল, টিফিন বক্স নিয়ে তাড়াতাড়ি গাড়ির সামনে আয়, আমি পার্কিং আছে। নূর বলল, থাক না, আমি না হয় রিক্সা করেই চলে যাব বড় আম্মু। খবরদার, রিক্সা করে যাওয়ার নাম নিবি না। সাদাফ প্রতিদিন এই সময় অফিসে যায়, তাহলে তুই ওর সাথে এই সময় চলে যাবি। প্রয়োজন পড়লে 10 মিনিট আগে ঘুম থেকে উঠবি, যাতে একসাথে নাস্তা করে যেতে পারিস। মেয়ে মানুষ এত ঘুমালে চলে? সকাল সকাল ঘুম থেকে উঠবে, শরীর ভালো থাকবে, ক্ষুধা লাগবে, সকাল সকাল সুন্দর করে খাওয়া দাওয়া করবি, দিনটি ভালো যাবে। খেতেই চাস না? দেখ তো কি হয়েছিস হাড্ডিসার। টিফিন বক্স প্যাক করতে করতে কথাগুলো বলল নরিন আফরোজ। নূরও চুপ করে থাকায় ভালো মনে করলো। এখন কথা বললে আরও না জানি কত খারাপ খারাপ কথা, খারাপ গুণের কথা শুনতে হবে বড় আম্মুর কাছ থেকে। সাথে যদি যোগ হয় মা, তাহলে তো স্কুলে যাওয়াই হবে না। সাদাফ গাড়ি বের করে গাড়ির সামনে অপেক্ষা করছে। দেখলো টিফিন বক্স ব্যাগে ঢুকাতে ঢুকাতে নূর গাড়ির সামনে এসে দাঁড়ালো। সাদাফ বলল, গাড়িতে ওঠ। কেন যেন এখন আর সাদাফের দিকে চোখে চোখ রেখে তাকাতে পারে না নূর। কেমন যেন ভেতরে ভেতরে অস্বস্তি হয়। তাই নূর অন্যদিকে তাকিয়ে রইল। গাড়িতে বসেও সাদাফের দিকে এলো না। সাদাফ খেয়াল করেছে সব। নূর এখন আর ওর দিকে তাকায় না আগের মতো, অত ভয় পায় না, তবে ওকে অ্যাভয়েড করে, তাকায় না চোখের দিকে। সাদাফ জানে কি চলছে নূরের মনে। হয়তো কোনো প্রশ্ন আছে নূরের মনে, কিন্তু জিজ্ঞেস করতে পারে না। ছোটবেলা থেকে দেখে আসছে, মনে কোনো প্রশ্ন থাকলে এভাবেই এদিক ওদিক তাকায়। সাদাফ জানে। সাদাফ কোনো ভূমিকা না করে বল, কে জিজ্ঞেস করবি করে ফেল, এভাবে চোখ দুটো বলের মতো এদিক ওদিক না ঘুরিয়ে অল্পতেই কানা হয়ে যাবে। নূর চট করে তাকালো সাদাফের দিকে, তারপর বলল, আপনি কিভাবে বুঝলেন আমার মনে কোনো প্রশ্ন আছে? ছোট থেকে কোলে করে নিয়ে বড় করেছে, আমি বুঝবো না তো কে বুঝবে? বলে ফেল, মনে কি প্রশ্ন আছে? বলল সাদাফ। নূর চট করে জিজ্ঞেস করে ফেলল, আপনি কি ভালোবাসেন আমায়? কথাটা শুনে সাথে সাথে সাদাফ গাড়ি ব্রেক করলো, ঘাড় ঘুরিয়ে তাকালো নূরের দিকে। কিছুক্ষণ এইভাবে তাকিয়ে রইলো, তারপরে হালকা মুচকি হেসে বলল, তুই ভালোবাসা কি বুঝিস? নূর বলল, বুঝি, সবটাই বুঝি। আমার বান্ধবী প্রেম করে, আর আমি টিভিতে নাটকে সিনেমায়ও দেখেছি ভালোবাসা কেমন হয়। আমাকে তো একটা ছেলে ভালোবাসিও বলেছে। সাদাফ অবাক হলো। এটাতে অবাক হলো না যে ওর বান্ধবী প্রেম করে বা টিভি সিনেমায় দেখে, কারণ এসব সাদাফ সব জানে। কিন্তু নূরকে কেউ ভালোবাসে বলেছে, এটা এখনো পর্যন্ত সাদাফের কানে কি করে এলো না। এত বড় একটা
তথ্য কিভাবে সাদাফ না শুনে থাকলো। মাথা ঠান্ডা রেখে চুপচাপ শান্ত দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে বলল, তাই ভালোবাসি বলেছে? কে বলেছে শুনি? নূর সরল মনে বলল, ক্লাস 10-এর একটা বড় ভাইয়া বলেছে অনেক হ্যান্ডসাম, অনেক সুন্দর, সব মেয়েরা ওর জন্য পাগল, কিন্তু ও আমায় বলেছে ভালোবাসে। সাদাফের চোয়াল শক্ত হলো। ধীরে ধীরে সাদাফের চেহারার রং পাল্টাতে শুরু করলো। চেহারা কাঠিন্য ভাব বজায় রেখে জিজ্ঞেস করলো, নাম কি সে ছেলের? আর খুব হ্যান্ডসাম? নূর সরল মনে বলল, হ্যাঁ, অনেক হ্যান্ডসাম। নাম হচ্ছে আসিফ, আমাদের স্কুলেই পড়ে, ক্লাস 10-এ, সায়েন্স স্টুডেন্ট। আমি বেশি হ্যান্ডসাম নাকি আসি বেশি হ্যান্ডসাম? ভালো করে দেখে বলতো। চেহারা কাঠিন্য ভাব বজায় রেখে জানতে চাইলো সাদাফ। নূর ভালো করেই উত্তর জানে, কিন্তু এখন এই উত্তর কিভাবে দিবে মুখের উপরে। নূরের যে লজ্জাও করে, ভয়ও লাগে, কি করে বলবে। যে আপনি সবচাইতে বেশি হ্যান্ডসাম, আসিফ আপনার কাছে কিছুই না। কিন্তু এই কথাটি সাদাফের সামনে স্বীকার করতে রাজি নয় নূর। কেন স্বীকার করবে? নূরের কি ঠেকা লেগেছে ওনাকে হ্যান্ডসাম বলার? উনি তো নূরকে পছন্দ করে না, কিছুই বলে না। মনে মনে ভাবলো নূর। সাদাফ আর একবারও নূরের দিকে তাকালো না। রাগ হলো খুব সাদাফের। গাড়ি স্টার্ট করলো। তাড়াতাড়ি ওকে স্কুলে পৌঁছে দিয়ে অফিস যেতে হবে। 5 মিনিটের মধ্যে স্কুলে পৌঁছে গেল সাদাফ। কোনো কথা বলছে না। নূর একবার আর চোখে তাকালো সাদাফের দিকে, তারপর নূর গাড়ির দরজা খুলে চুপচাপ নেমে গেল। সাদাফ কোনো কথা না বলে গাড়ি স্টার্ট দিল। পেছন ফিরে তাকালো না। নূর দাঁড়িয়ে সাদাফের যাওয়া দেখলো। নূর যদিও দেখতে পেত গাড়ির ভেতরে লুকিং গ্লাসে পেছনের দিকে দেখছে নূরকে দুটি সাধক পাখির মতো চোখ। নূর কখনো সেই চোখের ভাষা বুঝলো না। অফিসে ঢুকে সাদাফ পিয়েকে ডাকলো, বলল, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে মিটিং কল করেন শার্প 10টায়, আর আমাকে এক মগ কফি পাঠিয়ে দিন। বলে টেবিলের ড্রয়ার খুলে ফটো ফ্রেমটি বের করলো সাদাফ। তারপর এক দৃষ্টিতে তাকিয়ে রইলো কিছুক্ষণ, তারপর মুচকি মুচকি হেসে বলল, পাখি আকাশে যতই ওড়ো, ঘুরে ফিরে তোমাকে আমার মনের খাঁচাতে আবদ্ধ হতে হবে। আমাকে ভালোবাসতে হবে, এত ভালোবাসতে হবে যে নিজের অস্তিত্ব আর খুঁজে পাবে না, আমাতেই বিলীন হয়ে যেতে হবে। ছবিটি আবারও বুকের সাথে চেপে ধরে চোখ বন্ধ করে অতীতের কিছু সুখময় স্মৃতি ভাবতে লাগলো সাদাফ। একদিন হঠাৎ যখন নূরের 8 বছর বয়সে পড়ে গিয়ে হাত পা ছুঁড়ে গিয়েছিল নূরের, বাসায় দৌড়াতে কাঁদতে কাঁদতে বলেছিল, সাদাত সাদাত আমার তুলে গেতে, রক্ত দেখো কত রক্ত। সাদাফ সাথে সাথে নূরকে কোলে তুলে নিয়েছিল। কোলে নিয়ে কোলে বসিয়ে স্যাভলন দিয়ে ঘা পরিষ্কার করে মলম লাগিয়ে দিয়েছিল। নূর সাদাফের গলা জড়িয়ে ধরে খুব কেঁদেছিল সেদিন। কাঁদতে কাঁদতে সাদাফের কোলে ঘুমিয়ে পড়েছিল নূর। সাদাফ ওকে বুকে নিয়ে বসেছিল যতক্ষণ না ওর ঘুম ভাঙে। হঠাৎ দরজায় নক করার শব্দে চোখ খুললো সাদাফ। দেখলো তার পিয়ে কফির মগ নিয়ে হাজির হয়েছে। সাদাফ সযত্নে ফটো ফ্রেমটি আবারও ভেতরে ঢুকিয়ে লক করে রাখলো। অফিস থেকে বাসা আসতে আসতে সাদাফের রাত 10টায় বেজে গেল। যেহেতু আজকে অনেক কাজ ছিল, মাত্র 2 দিন হলো জয়েন করেছে। অফিসের সমস্ত কাজ বুঝে নিয়ে সমস্ত কিছু ঠিক করতে একটু সময় লাগবে। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে মিটিং ছিল আজ, কিছু গরমিল ছিল, সেগুলো নিয়ে আলোচনা করেছে এবং সমাধান করেছে, যার জন্য সব কাজে আজকে দেরি হয়ে গেছে। বাসা এসে দেখলো সবার খাওয়া দাওয়া শেষ। 9টার মধ্যে ডিনার শেষ করে ফেলে বাড়ির সবাই। তাই ডিনার শেষে প্রত্যেকে যার যার রুমে চলে গিয়েছে। আজকেও রাতে একসাথে ডিনার করতে পারল না নূরের কথা মনে মনে ভাবছে সাদাফ। অফিসে জয়েন করার পর থেকে সারাদিন আর নূরের সাথে কোনো দেখা নেই। সকালবেলা শুধু স্কুলে যাওয়ার টাইমটা একটু দেখা হচ্ছে। রাতে এসে দেখছে খাওয়া দাওয়া করেও রুমে চলে গিয়েছে। কবে এমন হবে মেয়েটা ওর জন্য একটু অপেক্ষা করবে? কখনো কি এরকম দিন আসবে? মনে মনে ভাবতে ভাবতে সিঁড়ি ভেঙে উঠতে লাগলো সাদাফ। রুমের কাছে আসতে দেখলো রুমের লাইট জ্বালানো, দরজাটা ফেরানো। রুমের ভিতরে কে ভাবতে ভাবতে আস্তে আস্তে রুমের দরজাটা খুলে অবাক হয়ে গেল সাদাফ। রুমে আর কেউ না, নূর কিছু একটা খোঁজাখুঁজি করছিল রুমের ভেতর। সাদাফকে ভেতরে ঢুকতে দেখে নূর দুহাত পেছনে নিয়ে কিছু একটা লুকাবার চেষ্টা করলো। সাদাফ আর চোখে এক নজর দেখলো, তারপর নূরের চোখে চোখ রেখে বলল, আমার রুমে কি করছিস তাও এত রাতে?
কাঁধ থেকে ব্যাগটা রাখতে রাখতে জিজ্ঞেস করলো সাদাফ। নূর আমতা আমতা করে করছে, কিন্তু হাত দুটো পেছন থেকে সামনে আনতে পারছে না। চুপচাপ এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সাদাফ ব্যাগ রেখে টেবিলের কাছে চেয়ার টেনে বসে জুতা খুলতে লাগলো। জুতা খোলা হলেই দাঁড়িয়ে শার্টের বোতাম দুটো খুলে শরীরটা একটু হালকা করে চেয়ারে শরীর ছেড়ে দিয়ে বসে বলল, হাতে কি দেখি, এদিকে আয়। নূর এখনো চুপচাপ মাথা নিচু করে হাত পেছনে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু মুখে কথা বলছে না। সাদাফ বলল, এদিকে আয়। হাতে কি দেখি? কিছু বলবো না, সামনে আয়। নূর নিজের জায়গা থেকে 2 কদম সামনে এসে দাঁড়ালো, কিন্তু হাত এখনো পেছনে। সাদাফ নূরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর বলল। আরো কাছে আয়। নূর ভয় পেয়ে গেল। ভয় ভয় আরো 2 কদম সামনে এসে দাঁড়ালো। হাত বাড়ালে সাদাফকে ছোঁয়া যাবে এমন দূরত্বে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সাদাফ। এবার একটু ধীরে হাসকির টোনে বলল, আর একটু কাছে আয়। নূর পড়ে গেল মুশকিলে। এসেছিল একটা প্রয়োজনীয় জিনিস নিতে, জানতো এটা শুধু সাদাফ ভাইয়ের রুমে আছে, এভাবে ধরা খেয়ে যাবে জানতো না, তাই মাথা তুলে আমতা আমতা করে বলল, আর হবে না ভাইয়া, আর আসবো না এই রুমে, শুধু এবার মাফ করে দাও প্লিজ। কাঁদো কাঁদো হয়ে কথাগুলো বলল নূর। সাদাফ ভাই এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে। মেয়েটার অপরাধ বেরিয়ে যাচ্ছে। এক তো না বলে রুমে এসে কিছু একটা হাতিয়ে নিয়েছে, নিশ্চয়ই মূল্যবান কিছু, তার উপর আবার বলছে এই রুমে আর আসবে না। গাছিটা কি জানে এই রুমে মৃত্যুর আগ পর্যন্ত জীবন পার করতে হবে ওর। একটি ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে নূরের দিকে তাকিয়ে বলল, এদিকে আয়। কিছু বলবো না তো, লেট করলে কিন্তু এক্ষুনি একটা চর মেরে সামনে দাঁতগুলো সব ফেলে দেবো। বেয়াদব, কাছে বলছে। ধমকের সাথে সাথে সেকেন্ডের মধ্যে নূরের পা আপনা আপনি 2 কদম সামনে এসে একদম সাদাফের কাছে এসে দাঁড়ালো। একদম সাদাফের পায়ের সাথে লেগে গেল নূরের পা, যেন আর 1 ইঞ্চি পরিমাণ জায়গা নেই। সাদাফ ধীরে ধীরে নিজের 2 পা একটু দুদিকে সরিয়ে নূরের হাতের কনুই ধরে নিজের 2 পায়ের ঠিক মাঝখানে এনে দাঁড় করালো, তারপর বলল, হাত সামনে আন দেখি, হাতে কি? নূর হাত দুটো শক্ত করে রেখেছে, কোনোভাবেই হাত সামনের দিকে আনছে না দেখে সাদাফ বলল, আমি জোর করলে ব্যথা পাবি। চুপচাপ ভদ্র মেয়ের মতো হাত দুটো সামনে ধর, কিচ্ছু বলবো না। নূর আস্তে আস্তে হাত দুটো সামনে এনে ধরলো। দেখলো হাতের মধ্যে অনেকগুলো ছোট ছোট মাথার বেঞ্চ। সাদাফের মনে পড়লো লেখাপড়া শেষ করে যেদিন বাংলাদেশে আসলো ওর সব কিছু সবাইকে যখন বুঝিয়ে দিচ্ছিল, তখন নূর আর চোখে দেখছিল ব্যাগের মধ্যে কিছু কিছু জিনিস, কিন্তু এগুলো কার জন্য এনেছিল জানা ছিল না নূরের, কিন্তু এত সুন্দর ছিল। মাথার রাবার বেঞ্চগুলো দেখে নূরের পছন্দ হয়ে গিয়েছিল। সাদাফ একটি দীর্ঘশ্বাস ছাড়লো, মনে মনে হাসলো। গাধা মেয়েটা কি জানে জিনিসগুলো শুধুমাত্র ওর জন্য আনা হয়েছে, সেদিন বের করা হয়নি, করলে রিমাও ভাগ বসাতো। তাই তো সবই তো ওর, ওকে কেন চুরি করতে হবে? এত পছন্দ হয়েছে যে না বলে কয়েকটা নিতে এসেছে। তারপর নূরের থেকে ছোট ছোট ব্যান্ডগুলো। এই সব কিছু তোর জন্য নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম পরে দিব। তোকে চুরি করে নিতে হবে কেন? আমার রুমে যখন ইচ্ছে তখন এসে তুই এগুলো নিয়ে যেতে পারতি, কোনো সমস্যা নেই। কথাটা বলে সাদাফ খেয়াল করলো নূরে হাত দুটো অস্বাভাবিকভাবে কাঁপছে। সাদাফ চোখ তুলে তাকালো নূরের দিকে। নূর এখনো কেমন ভয় পাচ্ছে, ছোট্ট শরীরটা যেন একটু একটু করে কেঁপে উঠেছে সাদাফের স্পর্শে। সাদাফ তাকিয়ে রইল মুগ্ধ হয়ে নূরের দিকে। নূর সাদাফের হাত থেকে ছোটার জন্য যেন একটু একটু ছটফট করছে, কিন্তু সাদাফ নূরের হাত ছাড়লো না। হাতটি নিজের কাছে এনে নিজের গালে ঘষে নূরের দিকে তাকিয়ে বলল, এভাবে ছটফট করছিস কেন আর কাঁপাকাঁপি করছিস কেন? আমি কিছু করেছি? বলে নূরের ছোট্ট হাতে একটি চুমু এঁকে দিল সাদাফ। নূর সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। এই প্রথম সাদাফ জোর করে নয়, ভালোবেসে আদর করে যত্ন করে নূরের হাতে ভালোবাসার স্পর্শ দিল। সাদাফ নূরের দিকে তাকালো, তারপর নূরের হাতটা একটু টেনে ধীরে ধীরে সাদাফের কোলে বসিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, চোখ খোল নূর। নূর বরফের মতো জমে রয়েছে। এই প্রথম সাদাফের কোলে বসেছে নূর। সরি, এই প্রথম না, ছোটবেলায় অবশ্য ছিল, বড় হওয়ার পর এই প্রথম বসলো
নূর কেমন যেন একটু লজ্জা লজ্জা আর অস্বস্তি অনুভব হচ্ছে নূরের। সাদাফ নূরের দিকে তাকে একটু মুচকে হাসলো, তারপর কানের কাছে মুখ নিয়ে বলল, তোকে আমি ছোটবেলা থেকে কোলে করে বড় করেছি। চোখ খোল, আমাকে দেখ প্লিজ। চোখ খোল, তাকা আমার দিকে। নূর চোখ বন্ধ রেখে মাথা দুপাশে নাড়লো, ভয়ে ভয়ে কাপা কাপা কঞ্চে বলল, না, আমি চোখ খুলবো না, সত্যি বলছি আমি আর এই রুমে আসবো না। এবারের মতো মাফ করে দিন, ছেড়ে দিন আমায় প্লিজ। সাদাফ নূরের দিকে তাকিয়ে রইল, তারপর নূরের গালে নাক খুঁজতে খুঁজতে বলল, এই ভয় পাচ্ছিস কেন? চোখ খুলতে বলেছি না?